আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি রেহানা আক্তার রানু তোমাদের স্বাগত জানাচ্ছি বাংলা প্রথম পত্রের কবিতা অংশের একটি পাঠে। আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো শিক্ষার্থীরা, আজকে আমাদের পাঠ বাবুরের মহত্ব। কবিতাটি লিখেছেন কবি কালিদাস রায়। এই কবিতাটি বাবুরের মহত্ব কবিতাটি কবি কালিদাস রায়ের পর্ণকুট কাব্যগ্রন্থ থেকে সংকলন করা হয়েছে। এই কবিতাটি পড়ে তোমরা কবি কালিদাস রায়ের পরিচয় বলতে পারবে, নতুন শব্দের অর্থ বলতে পারবে, ভারতবর্ষে মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা সম্পর্কে বলতে পারবে, সম্রাট বাবুরের মহানুভবতা ও প্রজার মঙ্গল সাধন সম্পর্কে ব্যাখ্যা করতে পারবে, ঐতিহাসিক স্থান সম্পর্কে বলতে পারবে এবং বাবুরের মহত্ব থেকে আদর্শ ও মানবিক মূল্যবোধ অর্থাৎ ক্ষমার গুণটি ব্যাখ্যা করতে পারবে। তো শিক্ষার্থীরা, এসো আমরা কবি কালিদাস রায় সম্পর্কে কিছু তথ্য জেনে নেই। তোমরা লক্ষ্য করো, বোর্ডে আমি বাবুরের মহত্ব কবিতার কবি পরিচিতি সম্পর্কে সংক্ষেপে কিছু তথ্য উপস্থাপন করেছি। আমি আশা করব তোমরা তোমাদের পাঠ্য বইটি খুলে কবি পরিচিতি অংশে মনোযোগী হবে। সেখান থেকে আমরা কবি সম্পর্কে বিস্তারিত কিছু জেনে নিব। কবি কালিদাস রায় পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার করুই গ্রামে 1889 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। বিদ্যালয়ে শিক্ষকতাকে তিনি আদর্শ পেশা হিসেবে গ্রহণ করেছিলেন। শিক্ষকতার সঙ্গে সঙ্গে তিনি সাহিত্য সাধনায় ব্যাপৃত ছিলেন, অর্থাৎ নিয়োজিত ছিলেন। তিনি বিচিত্র বিষয়ের উপর কবিতা লিখেছেন। তিনি বেশ কিছু সংখ্যক কাহিনী কবিতাও রচনা করেছেন। তিনি তার কবিতায় আরবি ফার্সি শব্দের সার্থক প্রয়োগ করেছেন। কবি হিসেবে স্বীকৃতি স্বরূপ তিনি কবি শেখর উপাধিতে ভূষিত হন। কলকাতার রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় তাকে সম্মানসূচক ডিলিট উপাধি প্রদান করেন। কালিদাস রায়ের উল্লেখযোগ্য কিছু কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে কিশলয়, পর্ণকুট, বল্লরী, ঋতুমঙ্গল, খুদকোড়া, রসকদম্ব, বৈকালী, পূর্ণাহুতি ইত্যাদি। কবি কালিদাস রায় 1975 খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন। তো শিক্ষার্থীরা, এবার আমরা মূল পাঠে অর্থাৎ কবিতা পাঠে চলে যাব এবং সেই সাথে আমরা সেই কবিতার ব্যাখ্যা বিশ্লেষণও করব। তবে তার আগে তোমাদেরকে বাবুরের মহত্ব কবিতার বাবুর সম্পর্কে কিছু তথ্য সংক্ষেপে জানাতে চাই। তাহলে তোমাদের মূল কবিতাটি বুঝতে অনেক সহজ মনে হবে। বাবুর ভারতের মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা। তার আসল নাম জহিরুদ্দিন মুহাম্মদ, তবে তিনি বাবুর বা সিংহ নামেই বেশি পরিচিত। তিনি মাত্র 11 বছর বয়সে মধ্য এশিয়ার সমরখন্দের সিংহাসনে আরোহণ করেন এবং অল্প বয়সেই দুবার সিংহাসন হারান। তারপর তিনি নিজ দেশ ছেড়ে আফগানিস্তানের সিংহাসন অধিকার করেন। পরে দৌলত খাঁ লোদির আহ্বানে ভারতের লোদি বংশীয় শেষ সম্রাট সুলতান ইব্রাহিম লোদিকে পরাজিত করেন এবং দিল্লি অধিকার করেন। তিনি মেবারের রাজা সংগ্রাম সিংহকেও পরাজিত করে তার রাজ্য জয় করেন। এভাবে এক বিশাল সাম্রাজ্য বাবুর প্রতিষ্ঠা করেন। তো আমরা বাবুর সম্পর্কে সংক্ষেপে জেনে নিলাম। এবার চলো আমরা মূল কবিতায় চলে যাই। তোমরা বই খুলে মূল কবিতাটি লক্ষ্য করো। বাবুরের মহত্ব। কালিদাস রায়। পাঠান বাদশা লোদি পানিপথে হত, দখল করিয়া দিল্লির শাহী গদি। দেখিল বাবুর এ জয় তাহার ফাঁকি, ভারত যাদের তাদেরই জিনিতে এখনো রয়েছে বাকি। গর্জিয়া উঠিল সংগ্রাম সিং, জিনেছ মুসলমান, জয়ী বলিব না এ দেহে রহিতে প্রাণ। লয়ে লুণ্ঠিত ধন দেশে ফিরে যাও, নতুবা মুঘল রাজপুতে দাও রণ। এখানে ভারতের লোদি বংশীয় শেষ পাঠান সম্রাট সুলতান ইব্রাহিম লোদিকে পানিপথের যুদ্ধে পরাজিত করে বাবুর ভারতের মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন। অর্থাৎ এখানে পানিপথের যুদ্ধ বলতে বোঝানো হচ্ছে যে ভারতবর্ষের প্রসিদ্ধ একটি যুদ্ধক্ষেত্র। এটি উত্তর পশ্চিম ভারতের হরিয়ানা রাজ্যের একটি শহর। এখানে 3টি যুদ্ধ সংঘটিত হয়। এখানে 1926 সালে বাবুর ও ইব্রাহিম লোদির মধ্যে তৃতীয় যুদ্ধটি সম্পন্ন হয়। এই যুদ্ধটিতেই কিন্তু বাবুর ইব্রাহিম লোদিকে এখানে
পরাজিত করেন এবং তার রাজ্য দখল করে নেন। এই প্রসঙ্গটি কিন্তু এই কবিতায় উঠে এসেছে। তো এভাবেই বাবর দিল্লির শাহী গদি দখল করে নিলেন। দেখিল বাবুর এ জয় তাহার ফাঁকি, ভারত যাদের তাদেরই জিনিতে এখনো রয়েছে বাকি। অর্থাৎ রাজ্য জয়ের পর বাবর বুঝতে পারেন যে তিনি কেবল রাজ্য জয় অর্থাৎ ভূখণ্ডই জয় করেছেন, অর্থাৎ সেই ভূখণ্ডের যে অধিবাসী রয়েছে, নাগরিক রয়েছে, তাদের মন জয় করতে পারেননি। তাই তার কাছে এ জয় ফাঁকি মনে হচ্ছে, অসম্পূর্ণ মনে হচ্ছে। গর্জিয়া উঠিল সংগ্রাম সিং, জিনেছ মুসলমান, জয়ী বলিব না এ দেহে রহিতে প্রাণ। তখন মেবারের রাজা সংগ্রাম সিংহ বাবুরকে জয়ী হিসেবে মানতে নারাজ, কারণ যুদ্ধে পরাজিত রাজপুতগণ কোনোভাবেই বাবুরকে ভারতের শাসক হিসেবে মেনে নিতে পারছিলেন না। তো সংগ্রাম সিংহ প্রতিজ্ঞা করলেন যে তিনি তার দেহে প্রাণ থাকতে বাবুরকে কখনো জয়ী হিসেবে মানবেন না। লয়ে লুণ্ঠিত ধন দেশে ফিরে যাও, নতুবা মুঘল রাজপুতে দাও রণ। তখন তিনি বাদশাহ বাবুরকে বললেন যে তুমি যে ধন সম্পদ জয় করেছো রাজ্য জয়ের সাথে সাথে, সেই ধন সম্পদ নিয়ে তুমি তোমার দেশে ফিরে যাও, নতুবা এই রাজপুতদের সাথে যুদ্ধ করো। এই আহ্বান তিনি তাকে জানালেন। খানুয়ার প্রান্তরে সেই সিংহেরও পতন হইল বীর বাবুরের করে, এ বিজয় তার স্বপ্ন অতীত যেন বা দৈব বলে, সারা উত্তর ভারত আসিল বিজয়ীর করতলে, কবরে শায়িত কৃতঘ্ন দৌলত, বাবুরের আর নাই কোনো প্রতিরোধ। এখানে খানুয়ার প্রান্তর বলতে বোঝানো হয়েছে আগ্রার পশ্চিমে অবস্থিত একটি যুদ্ধক্ষেত্র, অর্থাৎ এখানে বীর বাবুরের সাথে রাজপুতানার অন্তর্গত মেবার রাজ্যের অধিপতি সংগ্রাম সিংহের যুদ্ধ হয় এবং সেই যুদ্ধে সংগ্রাম সিংহের পরাজয় হয়। আর এই পরাজয়ের মধ্য দিয়েই কিন্তু বাবুর সারা উত্তর ভারত তার আয়ত্তে নিয়ে আসা, তার দখলে চলে আসে। এ বিজয় তার স্বপ্ন অতীত যেন বা দৈব বলে, সারা উত্তর ভারত আসিল বিজয়ীর করতলে। অর্থাৎ এখানে বাবুর যে এই যুদ্ধ জয় করতে পারবেন বা এই সারা উত্তর ভারত তার আয়ত্তে চলে আসবে, এটা তার কল্পনাতীত ছিল। অর্থাৎ তিনি স্বপ্নেরও অতীত মনে করছিলেন যে এত সহজে তিনি এই রাজ্য জয় করে নেবেন। কবরে শায়িত কৃতঘ্ন দৌলত, বাবুরের আর নাই কোনো প্রতিরোধ। এখানে কৃতঘ্ন দৌলত বলতে বোঝানো হয়েছে অকৃতজ্ঞ দৌলত খালুদিকে। অর্থাৎ বাবুর যখন ভারত আক্রমণ করেন তখনকার সময়ে এই দৌলত খা লোদি ছিলেন পাঞ্জাবের শাসনকর্তা। মূলত এই দৌলত খা লোদির অনুরোধেই কিন্তু বাদশাহ বাবুর এই ভারত আক্রমণ করেন। অর্থাৎ সেই দৌলত খা লোদির সাথে ইব্রাহিম লোদির বিশ্বাসঘাতকতা করে বাবুরকে ভারতবর্ষ আক্রমণ করার জন্য আহ্বান জানিয়েছিলেন। অর্থাৎ ইব্রাহিম লোদিকে তখন বাবুর পরাজিত করে দৌলত খা লোদির কিন্তু উপকারী করেছিলেন। কিন্তু দেখা গেল পরবর্তীতে সেই দৌলত খা লোদি বাবুরের সাথেও বিশ্বাসঘাতকতা করেন এবং একসময় বাবুরের হাতে পরাস্ত ও নিহত হন। তাই বাবুরের বিরুদ্ধে আর কোনো প্রতিরোধ গড়ে তোলার শক্তি রইল না। আর এ কারণেই এখানে সেই দৌলত খা লোদিকে বলা হয়েছে কৃতঘ্ন দৌলত, অর্থাৎ বাবুরের আর নাই কোনো প্রতিরোধ। তাকে মানে তার মৃত্যুর সাথে সাথেই কিন্তু বাবুরের প্রতিরোধ করার মতো আর কেউ সেখানে টিকে ছিল না, সেই ভারতবর্ষে আর টিকে ছিল না। দস্যুর মতো তুষ্ট না হয়ে লুণ্ঠিত সম্পদে জাকিয়া বসেছে মোগল সিংহ দিল্লির মসনদে, মাটির দখলে খাঁটি জয় নয় বুঝেছে বিজয়ী বীর, বিজিতের হৃদি দখল করিবে এখন করেছে স্থির, প্রজারঞ্জনে বাবুর দিয়াছে মন, হিন্দুর হৃদি জিনিবার লাগি করিতেছে সুশাসন, ধরিয়া ছদ্মবেশ ঘুরি পথে পথে খুঁজিয়ে প্রজার কোথায় দুঃখ ক্লেশ। অর্থাৎ লুণ্ঠিত সম্পদে বাবুর দস্যুর মতো আনন্দিত হননি, অর্থাৎ দস্যুর মতো আনন্দিত না হয়ে তিনি সর্বশক্তি দিয়ে দিল্লির সিংহাসনে আরোহণ করেন। আসলে কিন্তু বাবুরের রাজ্য প্রতিষ্ঠার উদ্দেশ্যই ছিল প্রধান, তিনি ধন সম্পদ সংগ্রহ করার জন্য ভারতবর্ষ আগমন করেননি। কিন্তু দেখা গেল যে তার শাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ায় রাজপুত শক্তিগণ।
অর্থাৎ মাটির দখলই খাঁটি জয় নয়, বুঝেছে বিজয়ী বীর, বিজিতের হৃদি দখল করিবে এখন করেছে স্থির। অর্থাৎ তিনি অনুভব করলেন যে ভারতের পরাজিত যে শক্তি অর্থাৎ অধিবাসী, তাদের হৃদয় তিনি জয় করতে না পারলে, অর্থাৎ হিন্দুদের হৃদয় জয় করতে না পারলে তিনি সুষ্ঠুভাবে রাজ্যের শাসন কার্য পরিচালনা করতে পারবেন না। প্রজারঞ্জনে বাবুর দিয়াছে মন, হিন্দুর হৃদি জিনিবার লাগি করিতেছে সুশাসন। অর্থাৎ তিনি সুষ্ঠুভাবে এই রাজকার্য পরিচালনা করার জন্য তিনি প্রজাদের মনোরঞ্জনের দিকেই বেশি মনোযোগী হলেন এবং রাজ্যে সুশাসন প্রতিষ্ঠার প্রতি বেশি মনোযোগী হলেন। ধরিয়া ছদ্মবেশ ঘুরি পথে পথে খুঁজিয়ে প্রজার কোথায় দুঃখ ক্লেশ। আর তাই তিনি ছদ্মবেশ ধারণ করে রাজ্যের পথে পথে ঘুরে প্রজাদের কোথায় দুঃখ কষ্ট আছে তা তিনি দেখতে চাইলেন এবং তা যথাসম্ভব নিবারণ করতে চাইলেন। চিতোরের এক তরুণ যোদ্ধা রণবীর চৌহান করিতেছে আজি বাবুরের সন্ধান। কুর্তার তলে কৃপান লুকায়ে ঘুরিছে সে পথে পথে, দেখা যদি তার পায় আজি কোনো মতে, লইবে তাহার প্রাণ, শনিতে তাহার খালিত করিবে চিতোরের অপমান। দাঁড়ায়ে যুবক দিল্লির পথপাশে, লক্ষ্য করিছে জনতার মাঝে, কে বা যায় কে বা আসে। অর্থাৎ সেই সময় রাজপুতানার মেবার রাজ্যের রাজধানী চিতোরের এক তরুণ যোদ্ধা হচ্ছে রণবীর চৌহান বাবুরের সন্ধানে পথে পথে ঘুরে বেড়ায়। অর্থাৎ এখানে রাজপুত জাতির একটি প্রাচীন শাখার নাম হচ্ছে চৌহান, আর সেই দেশপ্রেমিক বীর রণবীর চৌহান বাবুরকে হত্যা করার জন্য পথে পথে ঘুরে বেড়ায়। কুর্তার তলে কৃপান লুকায়ে ঘুরিছে সে পথে পথে, দেখা যদি তার পায় আজি কোনো মতে, লইবে তাহার প্রাণ, শনিতে তাহার খালিত করিবে চিতোরের অপমান। অর্থাৎ জামার নিচে সে অস্ত্র লুকিয়ে অর্থাৎ তলোয়ার লুকিয়ে বাবুরকে হত্যা করার জন্য, চিতোরের অপমানের প্রতিশোধ নেবার জন্য সেই রণবীর চৌহান রাস্তায় ঘুরছে। দিল্লির পথের পাশে সে দাঁড়িয়ে থেকে সে চলাচলকারী পথিকদের উপর তীক্ষ্ণ দৃষ্টি রাখে যে সে বাবুরকে কোথায় খুঁজে পাবে। দাঁড়ায়ে যুবক দিল্লির পথপাশে, লক্ষ্য করিছে জনতার মাঝে, কে বা যায় কে বা আসে। অর্থাৎ দিল্লির যে রাজপথ রয়েছে সেখানে যে লোকজন যাওয়া আসা করে সেই লোকজনদের দিকে তিনি তীক্ষ্ণ দৃষ্টিতে দেখছিলেন যে বাবুরকে সে কোথাও দেখতে পান কিনা, তাহলে তাকে সেই লুকানো অস্ত্র দিয়ে তাকে হত্যা করবে। অর্থাৎ তাকে হত্যা করার মাধ্যমেই সেই চিতোরের অপমানের প্রতিশোধ তিনি নিবেন। হেনকালে এক মত্ত হস্তি ছুটিল পথের পরে, পথ ছাড়ি সবে পালাইয়া গেল ডরে। সকলেই গেল সরি, কেবল একটি শিশু রাজপথে রহিল ধুলায় পড়ি। অর্থাৎ চৌহান যখন পথে পথে বাবুরকে খুঁজে বেড়াচ্ছিল তখন হঠাৎ দেখলো পথে একটি মত্ত হাতি অর্থাৎ পাগলা হাতি ছুটে চলছে। তখন সবাই ভয়ে সরে যাচ্ছিল, কিন্তু রাস্তার উপর শুধু ধুলার উপর একটি শিশুই পড়ে রইল। হাতির পায়ের চাপে গেল গেল বলি হায় হায় করি, পথিকেরা ভয়ে কাঁপে, কুড়াইয়া আনো অরে। সকলেই বলে অথচ কেহ না আগায় সাহস করে, সহসা একটি বিদেশি পুরুষ ভিড় ঠেলে যায় ছুটে, করো কি বলিয়া জনতা চিৎকার করে ওঠে। অর্থাৎ হাতির পায়ের নিচে শিশুটির প্রাণ যাবে এই ভয়ে লোকজন ভীত এবং কম্পিত, এবং কেউ সাহস করে শিশুটিকে উদ্ধারের জন্য এগিয়ে যাচ্ছে না। কুড়াইয়া আনো অরে, সকলেই বলে অথচ কেহ না আগায় সাহস করে, সহসা একটি বিদেশি পুরুষ ভিড় ঠেলে যায় ছুটে। অর্থাৎ তখন শিশুটিকে কুড়িয়ে আনার জন্য, বাঁচানোর জন্য যখন সবাই বলাবলি করছিল কিন্তু কেউ এগিয়ে যাচ্ছিল না, তখন এক বিদেশি পুরুষ সেই ভিড় ঠেলে শিশুটিকে উদ্ধারের জন্য ছুটে গেল। সকলেই বলে অথচ কেহ না আগায় সাহস করে, সহসা একটি বিদেশি পুরুষ ভিড় ঠেলে যায় ছুটে। সেই বিদেশি পুরুষটিই কিন্তু ছিল বাদশাহ বাবুর। করো কি বলিয়া জনতা চিৎকার করে উঠে। অর্থাৎ সবাই তাকে নিষেধ করলো সেখানে যাওয়ার জন্য, কারণ হাতির পায়ের চাপে বা আঘাতে তার প্রাণ যাওয়ার আশঙ্কা ছিল। তাই তারা সেখানে চিৎকার চেঁচামেচি শুরু করলো। করি শুন্ডের ঘর্ষণ দেহে সহি, পথের শিশুরে কুড়ায়ে বক্ষে বহি, ফিরিয়া আসিল বীর।
চারিপাশে তার জমিল লোকের ভিড়। বলিয়া উঠিল একজন, আরে এ যে মেথরের ছেলে, ইহার জন্য বেয়াকুফ তুমি, তাজা প্রাণ দিতে গেলে? খোদার দয়ায় পেয়েছ নিজের জান, ফেলে দিয়ে ওরে এখন করগে স্নান। শিশুর জননী ছেলে ফিরে পেয়ে বুকে, বক্ষে চাপিয়া চুমু দেয় তার মুখে। অর্থাৎ লোকটি কারো কথা না শুনে, কারো বাধা না মেনে সেই মত্ত হাতির সুরের আঘাত সহ্য করে সেই পথের ধুলায় লুটানো শিশুটিকে কুড়িয়ে বুকে তুলে নিয়ে সে নিরাপদে ফিরে আসলো। তখন তার এই সাহসিকতা, তার এই মহানুভবতা দেখে তার চারপাশের লোকজন তার চারপাশে ভিড় জমিয়ে ফেললো। সেই লোকদের মধ্য থেকে কেউ বলিয়া উঠিল একজন, আরে এ যে মেথরের ছেলে, ইহার জন্য বেয়াকুফ তুমি, তাজা প্রাণ দিতে গেলে? তখন সেই জনতার ভিড়ের মধ্য থেকে একজন বলে উঠল যে এই ছেলেটি একটি মেথরের ছেলে, আর এই মেথরের ছেলেটির জন্যই তুমি তোমার মূল্যবান প্রাণ দিতে গেলে। এইসব বলে তারা তাকে তিরস্কার করছিল, ভর্ৎসনা করছিল, তাকে মানে অপমানজনক কথাবার্তা বলছিল। খুদার দয়ায় পেয়েছ নিজের জান, ফেলে দিয়ে ওরে এখন করগে স্নান। অর্থাৎ তখন সেই লোকটি বলছিল যে খোদা তোমার জীবন বাঁচিয়েছেন, তো তুমি সেই শিশুটিকে ফেলে দিয়ে এখনই গিয়ে গোসল করে পবিত্র হয়ে নাও। এখানে স্নান অর্থ গোসল করা। তো লোকটি বলছিল যে ওকে ফেলে দিয়ে তুমি এখনই গিয়ে পবিত্র হয়ে নাও, কারণ মেথরের ছেলেকে কোলে নিয়েছে, অর্থাৎ সে অশুচি বা অপবিত্র হয়ে গেছে। শিশুর জননী ছেলে ফিরে পেয়ে বুকে, বক্ষে চাপিয়া চুমু দেয় তার মুখে। আর ওই শিশুটির মা সন্তানকে ফিরে পেয়ে আবেগে শিশুটিকে বুকে জড়িয়ে ধরলো এবং তার হৃদয়ে যত স্নেহ, মমতা, ভালোবাসা সবকিছু দিয়ে ছেলেটিকে আদর করতে লাগলো এবং চুমু খেতে লাগলো। বিদেশি পুরুষে রাজপুত বীর চিনিল নিকটে এসে, এ যে বাদশা স্বয়ং বাবুর পর্যটকের বেশে। ভাবিতে লাগিল, হরিতে ইহারি প্রাণ, পথে পথে আমি করিতেছি সন্ধান। বাবুরের পায়ে পড়ি সে তখন লুটে, কহিল সপিয়া গুপ্ত কৃপান বাবুরের করপুটে। যাহাপনা, এই ছুরিখানা দিয়ে আপনার প্রাণবধ করিতে আসিয়া একই দেখিলাম, ভারতের রাজপথ সাজে আপনারে, অন্য কারেও নয়। অর্থাৎ তখন রাজপুত বীর চৌহান ওই বিদেশি পুরুষের কাছে গিয়ে তাকে চিনতে পারেন এবং দেখে তখন চিনলেন যে ইনি হচ্ছেন বাদশাহ বাবুর। পর্যটকের বেশি তিনি পথে পথে ঘুরে বেড়ান এবং কোথায় প্রজাদের দুঃখ কষ্ট আছে তা তিনি নিজের চোখে দেখে বেড়ান এবং প্রতিকার করতে চেষ্টা করেন। ভাবিতে লাগিল, হরিতে ইহারি প্রাণ, পথে পথে আমি করিতেছি সন্ধান। বাবুরের পায়ে পড়ি সে তখন লুটে, কহিল সপিয়া গুপ্ত কৃপান বাবুরের করপুটে। অর্থাৎ সে তখন অর্থাৎ রণবীর চৌহান ভাবতে লাগলো যে আমি এই পরোপকারী, এই প্রজা দরদী মানুষটিকে হত্যা করার জন্য পথে পথে ঘুরছি। অর্থাৎ নিজেকেই নিজে প্রশ্ন করতে লাগলেন যে আমি এমন প্রজা দরদী, পরোপকারী একজন মানুষকে হত্যা করার জন্য পথে পথে ঘুরছি। তখন তিনি নিজের ভুল বুঝতে পারলো, অর্থাৎ বাবুরের পায়ে সে তখন লুটিয়ে পড়লো। কহিল সপিয়া গুপ্ত কৃপান বাবুরের করপুটে। অর্থাৎ তখন তার সেই লুকানো যে অস্ত্র, যে তরবারি, তখন সে সেটা বাবুরের হাতে দিয়ে বলল যে ভারতের রাজপথ বাদশাহ হিসেবে তাকেই মানায়। অর্থাৎ যাহাপনা, এই ছুরিখানা দিয়া আপনার প্রাণবধ করিতে আসিয়া একই দেখিলাম, ভারতের রাজপথ সাজে আপনারে, অন্য কারেও নয়। অর্থাৎ সে তখন তার সেই কথা স্বীকার করলো যে এই ছুরিখানা দিয়ে আমি আপনাকে হত্যা করার জন্য এসেছিলাম, কিন্তু এই ভারতের রাজপথ, এই শাহী গদি, সেটা আপনার জন্য, এটা আপনাকেই মানায়, এ সম্মান অন্য কেউ পাওয়ার যোগ্য নয়। বীর ভোগ্যা এ বসুধা, এ কথা সবাই কয়, ভারত ভূমির যোগ্য পালক যেবা, তাহারে ছাড়িয়া এ ভূমি অন্য কাহারে করিবে সেবা। কেটেছে আমার প্রতিহিংসার অন্ধ মোহের ঘোর, সপিনু জীবন করুন এখন দণ্ড বিধান মোর। অর্থাৎ বীর ভোগ্যায় বসুধা অর্থ বলতে বুঝিয়েছেন কবি যে পৃথিবীর শাসন করার অধিকার কেবল বীরেরই। তাই রণবীর চৌহান এই বীর ভোগ্যা বসুন্ধরার প্রসঙ্গ টেনেই বাবুরকে ভারত ভূমির যোগ্য পালক বলে অভিহিত করলেন। এখানে পালক অর্থে যে প্রতিপালন করার ক্ষমতা রাখে বা যোগ্যতা রাখে, এটাই এখানে বোঝানো হয়েছে। অর্থাৎ এই
ভারত ভূমির সেবক হিসেবে বা পরিচালক হিসেবে তার চেয়ে অন্য কেউ এত যোগ্য নয়। এ কথাটি এখানে রণবীর চৌহান বলেছেন। কেটেছে আমার প্রতিহিংসার অন্ধমোহের ঘোর, সপিনু জীবন করুন এখন দণ্ড বিধান মোর। অর্থাৎ তখন রণবীর চৌহানের ভিতর বাবুরের প্রতি যে প্রতিহিংসার অন্ধমোহ ছিল তা কেটে গেল, এবং কেটে যাওয়ার কথা তিনি বাবুরের কাছে স্বীকার করলেন, এবং বাবুরের কাছে নিজেকে সঁপে দিয়ে বললেন যে এর জন্য আমাকে শাস্তি দিন বা আমার দণ্ড বিধান করুন, অর্থাৎ আমাকে শাস্তি দিন এই অপরাধের জন্য। রাজপথ হতে উঠায় যুবকটিরে কহিল বাবুর ধীরে, বড়ই কঠিন জীবন দেওয়া যে জীবন নেওয়ার চেয়ে। জানো নাকি ভাই ধন্য হলাম আজিকে তোমারে পেয়ে, আজি হতে মোর শরীর রক্ষী হও, প্রাণ রক্ষকী হইলে আমার প্রাণের ঘাতক নও। অর্থাৎ বাবুর তখন সেই রাজপথ থেকে রাজপুত বীর অর্থাৎ রণবীর চৌহানকে উঠিয়ে বললেন, জীবন নেওয়ার চেয়ে জীবন দেওয়া বড় কঠিন। অর্থাৎ কাউকে শাস্তি দিয়ে বা হত্যা করে জীবন নেওয়ার চেয়ে শাস্তি মাফ করে বা জীবন ভিক্ষা দিয়ে জীবন দান করা অনেক কঠিন কাজ। একথাটি বাদশাহ বাবুর রণবীর চৌহানকে বললেন, এবং এও বললেন, জানো নাকি ভাই ধন্য হলাম আজিকে তোমারে পেয়ে, আজি হতে মোর শরীর রক্ষী হও, প্রাণ রক্ষকী হইলে আমার প্রাণের ঘাতক নও। এবং বাবুর এও বললেন যে তোমার এই মহানুভবতায় বা তোমার এই সততায় আমি মুগ্ধ। অর্থাৎ সে তার অন্ধমোহের ঘোর স্বীকার করে যা বাবুরের কাছে সবকিছু সঁপে দিলেন, সেজন্য বাবুর তার এই আচরণে তার ব্যবহার দেখে খুব মুগ্ধ হলেন, এবং তারপর তাকে তার দেহরক্ষী হিসেবে নিয়োগ করলেন। অর্থাৎ প্রাণের ঘাতক হতে গিয়ে প্রাণ রক্ষকই হলেন রণবীর চৌহান। এই শেষ লাইনটি দিয়ে এই বাক্যটি সুন্দরভাবে কবি তুলে ধরেছেন। আজি হতে মোর শরীর রক্ষী হও, প্রাণ রক্ষকী হইলে আমার প্রাণের ঘাতক নও। অর্থাৎ প্রাণের ঘাতক হতে গিয়ে প্রাণ রক্ষকই হলেন রণবীর চৌহান। তো শিক্ষার্থীরা, আমরা এই কবিতাটি থেকে সম্রাট বাবুরের মহানুভবতার পরিচয় লক্ষ্য করেছি কবিতাটিতে। অর্থাৎ কবি কালিদাস রায় তার কাব্য নিপুণতায় বাবুরের মহৎ আদর্শ, মানবিক মূল্যবোধ অত্যন্ত সুন্দরভাবে এখানে উপস্থাপন করেছেন। আর ক্ষমা হচ্ছে মানব চরিত্রের একটি মহৎ গুণ, যা বাবুর চরিত্রটিকে আরো উৎকর্ষতা দান করেছে। তো শিক্ষার্থীরা, আমরা কবিতাটি পড়ে আরো জানলাম যে প্রকৃতপক্ষে যুদ্ধ, হানাহানি কিংবা প্রতিশোধের মাধ্যমে কখনোই মানুষের মন জয় করা যায় না, বরং ক্ষমার মাধ্যমেই সেটা সম্ভব। আর এটিই আমরা বাবুরের মহত্ব কবিতা থেকে উপলব্ধি করতে পেরেছি। তো শিক্ষার্থীরা, এই কবিতাটি পড়ার সময় আমরা বেশ কিছু নতুন শব্দ পেয়েছি, সেই শব্দগুলোর অর্থ আমরা এখন জেনে নিব। হত শব্দের অর্থ নিহত। শাহী গদি অর্থ বাদশাহগণ যে আসনে বসে শাসন কার্য পরিচালনা করেন বা সিংহাসন। জিনিতে অর্থ জয় করতে। রণ অর্থ যুদ্ধ। প্রান্তর অর্থ বিস্তৃত মাঠ বা ময়দান। স্বপ্ন অতীত অর্থাৎ স্বপ্নের অতীত, যা স্বপ্নেও দেখা যায় না বা ভাবা যায় না, অকল্পনীয় এরকম। করতল অর্থাৎ হাতের তালু। প্রতিরোধ অর্থ বাধা। তুষ্ট তৃপ্ত, আনন্দিত, খুশি। মসনদ সিংহাসন, রাজাসন। করিশুণ্ড অর্থ হাতির সুর। বেয়াকুফ অর্থ নির্বোধ। পর্যটক ভ্রমণকারী। গুপ্ত কৃপান অর্থ লুকানো তলোয়ার। বসুধা অর্থ পৃথিবী। ঘাতক অর্থ হত্যাকারী। দণ্ডবিধান অর্থ শাস্তি প্রদান। তো শিক্ষার্থীরা, আশা করি তোমরা শব্দের অর্থগুলো বুঝতে পেরেছ এবং কবিতার মূল ভাব, ব্যাখ্যা, বিশ্লেষণও বুঝতে পেরেছ। তো এই কবিতা তোমাদের এখন আমি কবিতাটি পড়িয়ে তোমরা পড়ে যা জানতে পারলে আশা করি তোমরা তা ভালোভাবে বুঝবে। শিক্ষার্থীরা, তোমাদের বাসার কাজের জন্য আমি একটি বাড়ির কাজ দিব, সেটা হচ্ছে যে তোমরা এই কবিতার সব শব্দার্থ, কবিতার লাইনগুলো, ব্যাখ্যা বিশ্লেষণগুলো খুব ভালোভাবে পড়বে। সেই সাথে তোমরা মূল ভাবটিও বেশ কয়েকবার পড়বে। আর পুরো কবিতাটি পড়ে তোমরা নিজের ভাষায় এই কবিতার মূল ভাব লিখবে। এটি হচ্ছে তোমাদের বাড়ির কাজ, যে বাবুরের মহত্ব কবিতার মূল ভাব নিজের ভাষায় লিখবে। তো শিক্ষার্থীরা, আজকের পাঠ এখানেই শেষ করব। তার আগে দুটি কথা বলতে চাই। তা যে তোমরা এখন সবাই কিন্তু অনলাইনে ক্লাসগুলো অনুসরণ করছো, অর্থাৎ এটি খুবই ভালো। আর তোমরা এতদিন অনেক অবসর কাটিয়েছো, তো আশা করব এখন থেকে প্রতিদিনের পড়া প্রতিদিন তোমরা বাসায় পড়বে এবং পরীক্ষার জন্য তোমাদের নিজেদেরকে তৈরি করবে। আর বেশি করে
অনলাইনের ক্লাসগুলো ফলো করবে, তাতে তোমাদের অনেক উপকার হবে। তো শিক্ষার্থীরা, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা করছি। পরবর্তী পাঠে তোমাদের সাথে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।